হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আজকে আমাদের লাইভে। সাথে আছে আমি ফাইয়াদ এইচ রিসাল এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপারের লাইভ ক্লাস। আমরা খুব ভালো করেই সবাই জানি যে আমাদের দেশে করোনা পরিস্থিতির কারণে অবস্থা খুবই এখন আশঙ্কাজনক অবস্থানে আছে এবং আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা সবাই যে যার ঘরে অবস্থান করছি। তাই বলে কি আমাদের রোজকার যে পড়াশোনা বা যে একাডেমিক কার্যক্রম সেটা কি থেমে থাকবে? 10 মিনিট স্কুল এটা কখনোই বিশ্বাস করে না যে করোনা ইস্যুর জন্য আমাদের সকল কাজকর্ম থেমে থাকবে। তাই 10 মিনিট স্কুল যেটি করেছে, আমরা যারা ইনস্ট্রাক্টর আছি 10 মিনিট স্কুলের প্রত্যেকের ঘরে ঘরে ইকুইপমেন্ট পাঠিয়ে দিয়েছে। এই যে আমরা যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি, তারপরে সাথে যেই বিভিন্ন মার্কার আছে, আমার সাথে আছে ডাস্টার, এগুলো আমরা ঘরে বসে পেয়ে গিয়েছি এবং আমাদের ঘরে ঘরে এখন স্টুডিও। এবং যেহেতু আমাদের ঘরে ঘরে স্টুডিও, তাই আমরা ঘরে বসে তৈরি করে ফেলবো ক্লাসরুম এবং সেই ক্লাসরুমে সবাই জয়েন করবে ঘরে বসেই এবং আমাদের অনলাইনে আমাদের পড়াশোনাটা চলতে থাকবে, যেহেতু আমাদের সবার স্মার্টফোন আছে এবং ইন্টারনেট আছে। সো আমার কথা কি শোনা যাচ্ছে কিনা এটা একটু কেউ একজন কমেন্ট করে জানাও যে আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা। সো আমি নিজে আমার কথা শুনতে পাচ্ছি আমার একটা মোবাইলে। তো আমি আমার টপিকটা শুরু করে দিচ্ছি। আজকে আমরা জিওগ্রাফি এইচএসসি সেকেন্ড পেপার শুরু করতে যাচ্ছি। সাথে আছে আমি ফাইয়াদ এইচ রিসাল এবং আমরা আজকে এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার আমরা জানি এটা মানব ভূগোল। আমাদের জিওগ্রাফি দুটা পার্ট আছে, একটা হলো ফিজিক্যাল জিওগ্রাফি এবং আরেকটা হলো হিউম্যান জিওগ্রাফি। তো সেকেন্ড পেপারটা হলো হিউম্যান জিওগ্রাফির উপরে। তো হিউম্যান জিওগ্রাফির উপরে ফুল একটা প্লেলিস্ট প্রায় তৈরি করা আছে, 10 মিনিট স্কুলের যে প্লেলিস্টটা আপলোড হয়ে গিয়েছে। তো আমরা আজকে একটা নির্দিষ্ট টপিক দেখব, যে টপিকটা অনেকের কাছে কঠিন মনে হয় এবং এই টপিকটা অনেকগুলো বইতে বিস্তারিতভাবেও দেওয়া নেই। এই জন্য আমরা আজকে এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো শুরু করতে যাচ্ছি। আমরা আজকে যেটি দ্বিতীয় অধ্যায়ের যে টপিকটা বোঝার চেষ্টা করব সেটি হলো জনসংখ্যার বয়স কাঠামো। জনসংখ্যার বয়স কাঠামো বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে জনমিতিক উপাদান এটি কি, এবং জনমিতিক উপাদান বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে জনসংখ্যা এটি কি। আমরা ছোটবেলা থেকে সবাই এই শব্দটি শুনে অভ্যস্ত, জনসংখ্যা বা ইংরেজিতে পপুলেশন বা হিউম্যান পপুলেশন। তো একটি দেশে বা একটি রিজিয়নে, রিজিয়ন বলতে আমরা বোঝাচ্ছি যে একটি এলাকা, একটি সম সমধর্ম বিশিষ্ট একটি এলাকা,
সেই এলাকায় যতজন মানুষ বাস করছে সেটাকেই আমরা বলছি হিউম্যান পপুলেশন বা জনসংখ্যা। তো জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন একটি দেশের জনসংখ্যার আকার কেমন। ধরি কেউ বলল যে বাংলাদেশের জনসংখ্যার আকার কতটুকু বা কেমন, তো কেউ একজন উত্তর দিল যে 16 কোটি বা 18 কোটি বা 20 কোটি, যেটি হোক। তো এই যে 16 কোটি, এটি হলো এই যে 16 কোটি এটি হলো আমাদের দেশের জনসংখ্যার আকার। তো এরকম এই যে আকার, এটি দ্বারা জনসংখ্যার যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাচ্ছে এটিকেই বলা হয় জনসংখ্যার জনমিতিক উপাদান। অর্থাৎ আকার জনসংখ্যার একটি অন্যতম জনমিতিক উপাদান। তো এরকম জনমিতিক উপাদান প্রায় 13, 14, 15, 16, অনেক সময় 20টাও বলা হয়। যেমন আকার ছাড়াও আমরা যদি আরো কিছু জনমিতিক উপাদানের দিকে তাকাই, যেমন বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি বা 17 কোটি, এটি দিয়ে আমরা আকারের ধারণা পেলাম। কিন্তু আমরা যদি বলি যে বাংলাদেশের জন্মহার 18.7 জন, তো এটি দ্বারা বাংলাদেশের জনসংখ্যা কিভাবে বাড়ছে বা কমছে সেটিও কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ জন্মহার এটি কিন্তু আরেকটি জনমিতিক উপাদান। তো এরকম জন্মহারের মতো জন্মহার, মৃত্যুহার, এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান হলো জনসংখ্যার ঘনত্ব। এছাড়া মাথাপিছু আয়, তো এরকম আরো প্রচুর জনমিতিক উপাদান আছে যেগুলো আমাদের একটা ধারণা দেয় একটি দেশের জনসংখ্যা কেমন এবং সেখানকার সোশিও ইকোনমিক বা আর্থসামাজিক অবস্থা সম্পর্কে। তো আজকে আমাদের যে ক্লাসটা সেটি হলো একটি বিশেষ জনমিতিক উপাদান সম্পর্কে বোঝার জন্য। সেই জনমিতিক উপাদানটির নাম হলো জনসংখ্যার বয়স কাঠামো। জনসংখ্যার বয়স কাঠামো বলতে আমরা কি বুঝি, এটা দেখার আগে আমি যদি একটা প্রশ্ন করি যে বাংলাদেশে 15 থেকে 25 বছর বয়সের কতজন নারী বাস করে? 15 থেকে 25 বছর বয়সের কতজন নারী বাস করে? এই প্রশ্নটা যখনই আমি করব তখনই কিন্তু আমি একটা গ্রুপ তৈরি করছি। এটা কিসের গ্রুপ? গ্রুপটা হলো এইজ গ্রুপ। এই যে আমরা এইজ গ্রুপ তৈরি করছি, এটি দ্বারা কিন্তু একটা জায়গার জনসংখ্যার বয়সের কাঠামো পাওয়া যায়। এবং এই যে জনসংখ্যার বয়স কাঠামো, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান। এবং এই যে আমরা মাত্রই যে একটি বয়সের হিসাবে যে আমরা ভাগ করলাম, সেটি কিন্তু বয়স কাঠামোর একটি অন্যতম উপাদান। অর্থাৎ প্রথম যে উপাদান বয়স কাঠামোর সেটি হলো বয়োগোষ্ঠী বা এইজ গ্রুপ। দ্বিতীয়টি হলো বয় পিরামিড বা এইজ পিরামিড। এবং বয়স কাঠামোর যে তৃতীয় উপাদান সেটি হলো বয়সূচক বা এইজ ইন্ডেক্স। অর্থাৎ বয়স কাঠামো হলো
একটি জনসংখ্যার একটি জনমিতিক উপাদান, যেটি দ্বারা মানুষ একটি দেশের জনসংখ্যাকে বয়সের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করে আমরা বিভিন্ন জিনিস বোঝার চেষ্টা করি, এবং বয়স কাঠামোকে 3 ভাগে ভাগ করা যায়। সেটি হলো বয়োগোষ্ঠী বা এইজ গ্রুপ, বয়োপিরামিড বা এইজ পিরামিড, এবং তৃতীয়টি হলো বয়স সূচক বা এইজ ইন্ডেক্স। এখন আমরা প্রতিটি এই বয়োগোষ্ঠী, বয়োপিরামিড এবং বয়স সূচক বলতে কি বোঝায় একটি একটি করে তা বোঝার চেষ্টা করব। আমরা একটু আগে যখন বলছিলাম যে 15 থেকে 25 বছরে কতজন নারী বাস করে, সেখান থেকে কিন্তু আমরা এইজ গ্রুপ বা বয়োগোষ্ঠীর একটি ধারণা পেয়ে গেছি। অর্থাৎ বয়সের ভিত্তিতে আমরা যখন ভাগ করছি, গোষ্ঠীতে ভাগ করছি, সেটি বয়োগোষ্ঠী। এখন আমরা যদি দেখি বয়োগোষ্ঠীগুলো, প্রধান বয়োগোষ্ঠীগুলো কি কি, আমরা মূলত 3 ভাগে বয়োগোষ্ঠীর ভিত্তিতে ভাগ করতে পারি। একটা হলো শিশু, দ্বিতীয়ত প্রাপ্তবয়স্ক, এবং তৃতীয়ত বৃদ্ধ। সো আমরা আসলে দেখছি যে অলরেডি আমাদের অনেকেই জয়েন করেছে। তো আমরা যদি জাস্ট জানিয়ে দিই যে আমরা কে কোন জায়গা থেকে জয়েন করেছি, কে কোন এরিয়া থেকে জয়েন করেছি, কে কোন জেলা থেকে জয়েন করেছি, তাহলে কিন্তু আমরা ফেসবুক লাইভের কমেন্ট সেকশনেই বুঝতে পারবো যে আমাদের এখানে কতজন মানুষ রয়েছে। এবং এখানে অনেকেই কমেন্ট করেছে, অনেকেই দেখছে। সিমেন্স, আইমান সাদিক, হ্যালো ভাইয়া। রাতুল শাহরিয়ার বুনি, হ্যালো আপু। আচ্ছা, আমরা একটু কমেন্ট করে জানিয়ে দিই যে আমরা আমাদের কোনো সমস্যা থাকলে আমরা একটু কমেন্ট করে জানিয়ে দিই, এবং আমরা কে কোথা থেকে জয়েন করেছি এটা একটু কমেন্টে জানিয়ে দিই আমরা। সো আমরা যেখানে ছিলাম যে বয়োগোষ্ঠী, আমরা 3টা বয়োগোষ্ঠীতে ভাগ করতে পারি। প্রথমত শিশু, দ্বিতীয়ত প্রাপ্তবয়স্ক এবং তৃতীয়ত বৃদ্ধ। এবং এখানে আমাদেরকে নাম্বারিং করতে হবে। প্রথমত যে আমরা শিশু বলতে আমরা ছোটবেলা থেকে বলে আসছি যে শিশু 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 বা প্রাপ্তবয়স্ক, কিন্তু আমরা যখন কোনো গবেষণায় যাব বা কোনো মানে নির্দিষ্ট কোনো কাজে যাব, তখন আমাদেরকে ডিফাইন করতে হবে, আমাদেরকে সংজ্ঞায়িত করতে হবে যে শিশু বলতে এত বছর থেকে এত বছরের ব্যক্তিদেরকে বোঝায়। অবশ্যই শূন্য থেকে, যে মাত্র জন্মগ্রহণ করলো সেই শূন্য থেকে সাধারণত 14 বছর পর্যন্ত শিশু ধরা হয়। কিন্তু অনেক জায়গায় অনেক হিসাবে, ভিন্ন হিসাবে 19 বছর পর্যন্ত শিশু ধরা হয়। অর্থাৎ আমরা কোন কাজ করছি সেটির উপর ভিত্তি করে আমরা ধরে নেব যে 14 বছর নাকি 19 বছর কোনটি আমাদের শিশুর এইজের লিমিট। তারপরে যদি আমরা প্রাপ্তবয়স্কদের বয়স আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব প্রথমত প্রাপ্তবয়স্ক বলতে আমরা শুরু হবে, শিশু যদি 14 থেকে শেষ হয় 15 থেকে 59 বছর বয়স, অথবা কোনো কোনো হিসেবে 64 বছর পর্যন্ত কিন্তু প্রাপ্তবয়স্ক ধরা হয়। কিন্তু আবার আরেক হিসাবে যদি আমরা 19 বছর থেকে যদি আমরা শিশু ধরি, তাহলে 20 বছর থেকে 59 বছর পর্যন্ত আমাদের প্রাপ্তবয়স্ক ধরা হবে, অথবা 20 বছর থেকে 64 বছর পর্যন্ত আমাদের প্রাপ্তবয়স্ক ধরা হবে। অর্থাৎ প্রাপ্তবয়স্কের কিন্তু আমরা 4টা হিসাব পেলাম, 15 থেকে 59 বা 15 থেকে 64, আরো 2টা হিসাব হলো 20 থেকে 59 বা 20 থেকে 64। এখন আমরা যদি বৃদ্ধ কত থেকে কত পর্যন্ত জানতে চাই, তাহলে আমরা দেখব যে এখানে লিমিটটা কিন্তু 59 এবং 64। অর্থাৎ যদি 60 বছরের প্লাস কারো বয়স হয় অথবা 64 বছরের প্লাস কারো বয়স হয়, তাহলে তাকে আমরা বৃদ্ধ বলবো। অর্থাৎ এরপর থেকে আমরা যখন শিশু, প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ বলবো, তখন আমাদেরকে নিশ্চিত হতে হবে যে সে কি এই বয়োগোষ্ঠীর আন্ডারে পড়েছে কিনা। তো আমরা যদি কমেন্ট সেকশনে তাকাই, তামান্না আক্তার, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ আপু। মিন্নই মাইমুনা কাজীপাড়া মিরপুর থেকে জয়েন করেছে।
আম, আচ্ছা, আমরা জানাতে থাকি আমরা কে কোথা থেকে জয়েন করছি, এবং কারো যদি জিওগ্রাফি এইচএসসি সেকেন্ড পেপারে আরো নির্দিষ্ট কোনো টপিক সম্পর্কে জানার থাকে বা আরো কোনো লাইভ ক্লাসের প্রয়োজন হয়, সেটা আমরা কমেন্ট সেকশনে জানাই। আমি চেষ্টা করব আগামী কিছুদিন, যেহেতু আমরা সবাই বাসাতেই আছি, লাইভ ক্লাসগুলো নিয়ে যার যেখানে সমস্যা সেগুলো আমরা সলভ করার জন্য। তো আমরা দেখে ফেললাম বয়োগোষ্ঠী বা এইজ গ্রুপ। এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক দেখব বয়স কাঠামোর, সেটি হলো বয় পিরামিড। আমি দুঃখিত, আমার বোর্ডের হাতে লেখা খুবই খারাপ। খাতা এতটা খারাপ না, আমি কথা দিচ্ছি। আমি মানে এনশিওর করছি আপনাদের। তো যেটা বলছিলাম যে বয় পিরামিড, এটা এইচএসসির বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া আছে, এবং কোথাও খুব ডিটেলসে দেওয়া আছে, কোথাও খুব শর্ট করে দেওয়া আছে। কিন্তু এটা এতটা ইন্টারেস্টিং একটা টপিক যে আমি একটু এলাবোরেটলি এটাকে আমি দেখানোর চেষ্টা করব যে বয় পিরামিড বলতে কি বোঝায়। যেমন আমরা একটু আগে বোঝাচ্ছিলাম যে এইজ গ্রুপ, তিনটে এইজ গ্রুপে আমরা একটা দেশে, সাপোজ একটা দেশের আমরা জনসংখ্যাকে বিশ্লেষণ করতে যাচ্ছি, তো আমরা তিনটা গ্রুপে ভাগ করলাম, যে শিশু, বৃদ্ধ, শিশু, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ। কিন্তু বয় পিরামিড বা ইংরেজিতে এইজ পিরামিড, এইচ পিরামিড যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব, ধরি আমরা তিনটা ভাগে না, আমরা অনেকগুলো ভাগে ভাগ করব। হ্যাঁ, এখানে ধরি 0 থেকে 5, হুম, তারপরে বা 5 না, আমরা 10 ব্যবধানে ধরি, 0 থেকে 10, 11 থেকে 20। আমি ডিটেলসে দেখাচ্ছি কারণ আমি দেখানোর চেষ্টা করছি যে একটি এইচ পিরামিড কিভাবে তৈরি হবে। একদম শুরু তৈরি হওয়াটা দেখলে আসলে খুব সহজেই বোঝা যাবে এইচ পিরামিডের ব্যাপারটা। 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, বা এইখানে আরো আরো যাচ্ছে উপরে। হ্যাঁ, তো এই যে আমরা দুই পাশে দুইটা লাইন টানলাম, তো এখানে আমরা কিন্তু অনেকগুলো এজ গ্রুপে ভাগ করেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আরো 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 নেওয়া যায়। বা এই যে এখানে আমি 10 ব্যবধানে ধরেছি, এই ব্যবধানটা ছোট বা বড় করা যায় কাজের খাতিরে। তো আমি সাপোজ এই পাশে আমি দেখাবো যে এই বয়সের মধ্যে একটি দেশে কতটুকু পুরুষ রয়েছে, পুরুষ বা মেয়ে রয়েছে। আর আমি এই গ্রাফের এই পাশটাতে দেখাবো যে কতটুকু নারী রয়েছে বা ওম্যান। আচ্ছা, এই পাশে মেল যেহেতু লিখলাম, এই পাশে ফিমেল লিখি। সো এখন আমি ধরি যে এই যে নারী এবং পুরুষের যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমি শতকরা হিসেবে নিয়ে আসবো 100-তে। সাপোজ এখানে একটা সংখ্যা রেখা আছে, দুই দিকেই পজিটিভ সংখ্যা রেখা আছে, 1, 2, 3, 4, এভাবে হচ্ছিল 100 পর্যন্ত গিয়েছে। এই পাশেও একটা সংখ্যা রেখা আছে যেখানে 100 পর্যন্ত গিয়েছে, এবং আমি পার্সেন্টেজ করব। হ্যাঁ, তো পার্সেন্টেজ করার পরে দেখা গেল যে এই বয়সী পুরুষ আছে এতখানি, গ্রাফটা আসলো, আর এই পাশে নারীর গ্রাফটা প্রায় সমপরিমাণ আসলো। ধরি এটা বাংলাদেশ, আমি হাতে আঁকছি দেখে একটু ছোট বড় হচ্ছে, কিন্তু আমরা ধরে নিই এই পাশে দুইটা সমান, এবং এটা বাংলাদেশ, যে 0 থেকে 10 বছর বয়সী নারী এবং পুরুষের সংখ্যা প্রায় সমান। তারপরে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, তো আমি আসলে এতখানি একে দেখালাম এই জন্য যে আপনারা একটু দেখার চেষ্টা করুন যে আমি যখন বিভিন্ন এজ গ্রুপে ভাগ করছি, বয়োগোষ্ঠীতে ভাগ করে আমি যখন এক পাশে নারী পুরুষ এবং এক পাশে নারী দেখাচ্ছি, এবং এই শতকরা হিসাবটা গ্রাফে চিত্র আকারে দেখাচ্ছি, এই পাশে পুরুষ এই পাশে নারী, তখন আমাদের কিন্তু একটা
যদি এটা যদি সুষম একটা জনসংখ্যার দেশ হয় তাহলে মোটামুটি এরকম একটা শেপ আসবে, যে শেপটাকে আমরা বলছি পিরামিড। আমরা পিরামিড দেখেছি, মিশরের পিরামিড খুব বিখ্যাত পিরামিড। তো সাধারণত সুষম আকৃতির জনসংখ্যা যে সকল জায়গায় আছে, বা যেখানে খুব নিয়মিত হারে জন্মহার এবং মৃত্যুহার দুটোই আসলে এভারেজ, বা যেখানে আসলে মানুষ স্বাভাবিক নিয়মে জন্মগ্রহণ করে এবং স্বাভাবিকভাবে একটি বয়সে গিয়ে মৃত্যুবরণ করে, বা জনসংখ্যার দেখা যায় যে লাইফ এক্সপেক্টেন্সি বা মানুষের গড় আয় অনেক বেশি, তো এরকম একটা সুষম একটা দেশে দেখা যাবে, আইডিয়াল একটা দেশে দেখা যাবে যে এরকম পিরামিড আকৃতির কিছু একটা আমরা পেয়েছি। এই জন্য এই আইডিয়াল সিস্টেম আমরা এটাকে এইচ পিরামিড হিসেবে ধরে নিচ্ছি। কিন্তু এইচ পিরামিডের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখার এই যে প্রথমত আমরা এখানে অনেকগুলো এইজ গ্রুপ পাচ্ছি একটা চিত্রের মাধ্যমে, এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি নারী এবং পুরুষের সংখ্যা কেমন এবং বিভিন্ন বয়সের হিসাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে 0 থেকে 10 থেকে 31 থেকে 40 বছর পর্যন্ত মানুষগুলো বেড়েছে না কমেছে। ধরি আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ আমরা দেখবো, আমরা যদি আমেরিকা যুক্তরাষ্ট্রের যদি এইচ পিরামিড যদি কখনো দেখি, তাহলে আমরা দেখব যে আমেরিকা যুক্তরাষ্ট্রের এইচ পিরামিড অনেকটা এরকম পেট মোটা আসবে মাঝখান দিয়ে। এখানে পেট মোটা মানে হলো যে মধ্যবয়স্ক বা কর্মক্ষম বা প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা বেশি। কিভাবে বেশি, এইটা যদি এখন আমরা যদি আরেকটু ফার্দার অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা দেখব যে আমেরিকা বিভিন্ন দেশ থেকে মাইগ্রেশন বা অভিগমনের মাধ্যমে তাদের দেশে বিভিন্ন প্রাপ্তবয়স্ক কর্মক্ষম মানুষদেরকে নিয়ে যায়, যেমন বিভিন্ন কাজের জন্য বা পড়াশোনার জন্য প্রচুর স্কলারশিপ দেয় প্রতি বছর আমেরিকা। তো নিয়ে যাওয়ার পরে দেখা যাবে যে একটি যেখানে হলো কম ছিল 0 থেকে 10 বছর বয়সী মানুষদের সংখ্যা 35 থেকে 40-এর সংখ্যা আরো বেড়ে গেছে। তো এইখানে কিন্তু আমেরিকার ইকোনমিটাও কিন্তু উঠে যাচ্ছে, কারণ কর্মক্ষম মানুষের সংখ্যা যখন বেশি বা কর্মক্ষম মানুষের এইজ গ্রুপটা যখন বড় হয় একটি দেশে, তখন ওই দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক ডেভেলপমেন্টও কিন্তু হয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বয় পিরামিডের মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র একটি দেশের কোন বয়সী নারী পুরুষ কতটুকু আছে তা না, আমরা একটি দেশের ভবিষ্যতে অর্থনীতি কোন দিকে যাচ্ছে এবং বর্তমান অর্থনীতির কি অবস্থা এই সম্পর্কে কিন্তু আমরা ধারণা করতে পারি। তো বয় পিরামিড দুই ধরনের সাধারণত, এবং কার হিসাবে দুই ধরনের সেটাও বলছি। তার আগে আমি একটু কমেন্টটা দেখে আসি। আচ্ছা, রিশা মুনতাহা ধানমন্ডি থেকে দেখছে। স্বগতা পাল বলেছে না, লেখা ভালো হচ্ছে, থ্যাংক ইউ, সাহস পেলাম। আচ্ছা, একজন আইসিটি ক্লাস চেয়েছেন, আমি শিওর যে আইসিটি কোনো একজন ইনস্ট্রাক্টর আমাদের আছেন এবং তিনি ক্লাস নেবেন। আচ্ছা, তিশা বলেছে যে সে খুব ভয়ে ছিল কিন্তু এই ভিডিও দেখার পরে ইন্সপায়ার্ড হয়েছে, থ্যাংক ইউ তিশা। আচ্ছা, আরো অনেকে দেখছে। সো আমরা বয় পিরামিড দেখছিলাম, বয় পিরামিড কি আমাদের এই সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া তৈরি হয়েছে। তো আমরা বয় পিরামিডকে জে আই ক্লার্ক দুই ভাগে ভাগ করেছে। একটা হলো পরিবর্ধনশীল বয় পিরামিড, এবং দ্বিতীয়ত সংকোচনশীল বয় পিরামিড। এখন আমরা বোঝার চেষ্টা করি যে এই পরিবর্ধনশীল এবং সংকোচনশীল বয় পিরামিড বলতে আমরা কি বোঝাচ্ছি। পরিবর্ধন মানে হলো যেটা বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা দেখি যে একটা বয় পিরামিড যদি এরকম হয়, এটি উপর থেকে নিচে বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে। সো এটিকে আমরা আসলে পরিবর্ধনশীল বলছি। তো পরিবর্ধনশীল পিরামিড এই ভাগটা আসলে কেন জরুরি, এটি দেখে আমরা কি বুঝতে পারছি। এটি যখনই আমরা দেখছি যে একটি দেশের বয় পিরামিডের সাইজটা এরকম, তখন আমরা কিছু জিনিস
ধারণা করতে পারি যে এখানে প্রথমত স্বাভাবিক জন্মহার এবং মৃত্যুহার আছে। তাছাড়া এখানে অভিগমনের প্রভাব থাকলেও মাঝখানে মধ্য বয়সে একটা ব্যালেন্স আছে, এবং মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বা হচ্ছে গড় আয়ু মোটামুটি স্বাভাবিক। তো এরকম অনেক কিছু আমরা আইডিয়া করতে পারি শুধুমাত্র পিরামিডটার দিকে তাকিয়ে। তো দ্বিতীয় যে পিরামিড সেটি হলো সংকোচনশীল। সংকোচনশীল মানে হলো যেটি সংকুচিত হয়েছে বা যেটি ছোট হয়েছে। যেমন এই যে এই সাইজটা যদি আমরা দেখি, এখানে সাপোজ বিভিন্ন এজ গ্রুপে এই পাশে নারী এবং এই পাশে পুরুষ, এবং এখানে যদি এই যে এই সাইজের সংকোচনশীল, যেমন একটু আগে আমরা ইউএস এর কথা বলছিলাম, ইউএস এর ক্ষেত্রে দেখা যাবে যে এই যে সংকোচনশীল বয় পিরামিড, এবং এখানে দেখা যাবে যে ওয়ার্কিং গ্রুপটা বেশি। এছাড়াও বয় পিরামিডকে বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন আমরা যদি বইয়ের থেকে দু একটা উদাহরণ টানার চেষ্টা করি, সেটি হলো যেমন এই যে আমরা একটু আগে যে পরিবর্ধনশীল দেখছিলাম, এটিকে পরিবর্ধনশীল আরেক ভাগে ভাগ করলে বলা যায় সুষম পিরামিড। সুষম বা আইডিয়াল, আমরা বলছিলাম যে সবকিছু এখানে আইডিয়াল হারে আছে। তারপরে রয়েছে একটু আগে যে আমরা আঁকলাম, এটাকে আমরা বেল আকৃতির পিরামিডও বলছি। তাছাড়া এই যে একটা গঠনমূলক পিরামিডও আছে। গঠনমূলক পিরামিডের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে, যেখানে হুট করে শিশু জন্মহার খুবই হ্রাস পেয়ে গেছে বিভিন্ন ধরনের সরকারি পলিসির কারণে, গভর্নমেন্ট পলিসির কারণে, সেই সব দেশে এই ধরনের বয় পিরামিড দেখা যায়। তো বয় পিরামিড সম্পর্কে আরো ফার্দার জানা যাবে, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং আরো ফার্দার পড়াশোনা করা যাবে, আমরা অনলাইনে গেলেই পাবো। তো আমি আজকে এই পর্যন্তই পড়াচ্ছি, কারণ এতে আমি যতটুকু দেখিয়েছি ততটুকু এইচএসসিতে আসবে কিনা আমি সন্দিহান। তবে এই ধারণাটা রাখা, বয় পিরামিডের ধারণাটা রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সামনেই এইচএসসি, এবং আমরা অনেকেই এখনো চিন্তায় আছি যে কিভাবে কি করব। তো তাদের গাতার্থে জানাচ্ছি যে আমাদের এইচএসসি 10 মিনিট স্কুল থেকে যে এইচএসসির যে মডেল টেস্টটি ছিল সেটি কিন্তু অনলাইনে চলছে। 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে, অথবা 10 মিনিট স্কুল দিয়ে যদি অ্যাপ স্টোরে আমরা সার্চ দিই তাহলে আমরা 10 মিনিট স্কুলের অ্যাপটা পেয়ে যাবো, এবং সেই অ্যাপটা যদি আমরা কিছুক্ষণ ঘাটাঘাটি করি তাহলে কিন্তু আমরা সবকিছু মোটামুটি বুঝে যাব যে কিভাবে অ্যাপটা ইউজ করতে হবে এবং কিভাবে এইচএসসি লাইভ মডেল টেস্টগুলো দেওয়া যাবে, অংশগ্রহণ করা যাবে। এবং আমি মনে করি যে একজন ইনস্ট্রাক্টর হিসেবে মনে করছি যে এইচএসসির এই যে এই লাস্ট মোমেন্টে এখন আসলে মডেল টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা আসলে 10 মিনিট স্কুলে এই মডেল টেস্টগুলো আমরা একদম ফ্রিতেই দিতে পারবো, যেখানে আমরা বিভিন্ন কোচিং সেন্টারে টাকার বদলে দিই। সো আচ্ছা, রাহাত রহমান ময়মনসিং থেকে দেখছে, আঞ্জুম রশিদ বিজয় পুরান ঢাকা থেকে জয়েন করেছে, থ্যাংক ইউ ভাইয়া। রাজশাহী থেকে অচেনা অতিথি, কিবরিয়া মোহাম্মদ কিবরিয়া ঢাকা খিলগাঁও থেকে সৈয়দ বায়েজিদ, হ্যালো। সুমাইয়া জাকিরের সামনে ভূগোল এক্সাম, তো সাজেশন চেয়েছে। আমি আমার কাছে মনে হয় যে এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার আসলে পুরো বইটা আসলে খুব কঠিন না, একটু মনোযোগ দিয়ে পড়লে পুরো বইটাই কভার করা যাবে। সাজেশনটা আসলে আরেকটু পরে, আরো লাস্ট মোমেন্টে দেখার বিষয়। সো আমরা দেখে ফেললাম জনসংখ্যার বয়স কাঠামোর দুইটি উপাদান, বয়গোষ্ঠী এবং বয় পিরামিড। আমরা সর্বশেষ দেখব বয় সূচক। বয় সূচক বা এইজ ইন্ডেক্স। সো আমরা তো একটু আগে এইজ গ্রুপ দেখলাম, প্রথমে বয়গোষ্ঠী দেখলাম, তো এইজ পিরামিড দেখলাম, যে বিভিন্ন ভাবে আসলে বিভিন্ন ভাগে ভাগ করে বয়সটাকে, জনসংখ্যাটাকে যাচাই বাছাই করা বা অ্যানালাইসিস বিশ্লেষণ করা। তো আমরা যখন অনুপাতটা দেখার চেষ্টা করব তখনই চলে আসবে বয়স সূচক। যেমন একটি জায়গার জনসংখ্যার মধ্যে যদি শিশুর সংখ্যা হয় এক্স এবং বৃদ্ধ মানুষের সংখ্যা হয় ওয়াই, তাহলে
এক্স এবং ওয়াই এর যে অনুপাত, এটি কিন্তু একটি এইজ ইন্ডেক্স, এবং এই এইজ ইন্ডেক্সের মাধ্যমে আমরা কিন্তু আসলে শিশু এবং বৃদ্ধের যখন অনুপাত দেখব তখন কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। অথবা আমরা যদি দেখি কর্মক্ষম মানুষের আরো একটা গুরুত্বপূর্ণ ইন্ডেক্সিং আছে, এইজ ইন্ডেক্সিং আছে, সেটা হলো কর্মক্ষম মানুষের সাথে অন্যান্য বয়সের মানুষের সাথে তুলনা। যেমন একটি দেশের কর্মক্ষম মানুষ ধরি এক্স সংখ্যক আছে, এবং সেখানে শিশু আছে ওয়াই এবং বৃদ্ধ আছে জেড সংখ্যক। তো আমরা যদি এক্স এর সাথে, অর্থাৎ কর্মক্ষম মানুষের সাথে, কর্মক্ষম যে ক্যাটাগরিটা বা প্রাপ্তবয়স্ক ক্যাটাগরির সাথে শিশু এবং বৃদ্ধের যে যোগফল, সেই যোগফলের অনুপাত করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই দেশের ইকোনমি বা অর্থনীতি কোন পর্যায়ে যাচ্ছে বা যাবে। এর কারণটা হলো একটি দেশের কর্মক্ষম মানুষ যত বেশি থাকবে এই রেশিওতে, ততটাই কিন্তু এই দেশ উন্নতির পথে যাবে। তো আমরা আজকে দেখে ফেললাম জনসংখ্যার বয়স কাঠামোর 3টি প্রধান উপাদান। সো আমরা আসলে শুরুতেই বলেছিলাম যে আমরা এই সময়টাতে সবাই বাসায় আছি, সবাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, আমরা ইনস্ট্রাক্টর আমাদেরও বন্ধ চলছে, বা যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের কলেজে বন্ধ চলছে, স্কুলও বন্ধ। তো আমরা যে বাসায় আছি, এবং আমি আরেকবার মনে করে দিতে চাচ্ছি যে 10 মিনিট স্কুল কিন্তু লাইভ ক্লাসের ব্যবস্থা করেছে, এবং আমরা ইনস্ট্রাক্টরদের ঘরে ঘরে স্টুডিও এখন, এবং তোমরা ঘরে বসে জয়েন করতে পারো তোমাদের যাদের সামনে এইচএসসি বা এসএসসি বিভিন্ন এক্সাম। এছাড়াও তোমরা কিন্তু এইচএসসি মডেল টেস্ট দিতে পারো 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গিয়ে। আর আজকে যারা যারা জয়েন করেছো প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমরা আসলে ছোট ছোট টপিক নিয়ে লাইভ করছি, কারণ আমার যেই এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার, সেখানে আমার কাছে মনে হয় যে এই বইটা আসলে মনোযোগ দিয়ে পড়লে সব কিছুই বোঝা সম্ভব। তারপরও যদি কারো কোনো টপিক্সে সমস্যা থেকে থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে, বা এই পোস্টটা যখন হলো বিভিন্ন পরবর্তীতে পোস্ট হবে সেই পোস্টে কমেন্টে, বা আয়মান ভাই একটা পোস্ট দিয়েছে, ফারহান একটা পোস্ট দিয়েছে, সেই পোস্টগুলোতে যারা কেউ যদি কমেন্ট করে, তাহলে আমরা চলে আসবো সেই সাবজেক্টে, সেই টপিক্সে লাইভ ক্লাস নিয়ে। সো আমরা আসলে ক্লাস নিচ্ছি, যেমন আমার ক্লাস শুরু করার কথা ছিল 9টায়, সেটা চলে আসছে 10টায়। আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল ঝড় বৃষ্টির কারণে, তারপর আমি লাইভ ক্লাস নিচ্ছি। তো সবাই নিচ্ছে, এবং তোমরাও খুব স্ট্রংলি প্রস্তুতি নিয়ে থাকো। আমরা 10 মিনিট স্কুল তোমাদের সাথে আছি, এবং আশা করছি আমরাও তোমাদের সাপোর্ট পাবো। থ্যাংক ইউ সো মাচ।